আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। উনি সত্যিকারের কি মুখ্যমন্ত্রী না ময়দিরকু খয়রেব জফালা আমি জানি না, ভুলভাল বকেন যখন মাথায় ওনার চেপে যায়। কারণ উনি তো প্রথমেই বলেছেন আমার মস্তিষ্ক থেকে অর্ধেক ঘিলু বেরিয়ে গেছে, তা অর্ধেক ঘিলু বেরিয়ে যাওয়ার পর বাকি যেটা হচ্ছে শর্ট সার্কিট হলেই উনি উল্টোপাল্টা বকে দেন, এই আর কি। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। হ্যাঁ, উনি ভাঙা পায়ে ফুটবল খেলে সকলকে গোল করে দিয়েছিলেন, সেরকমই আবার কিছু খেলা খেলবে, মানুষকে সেন্টিমেন্টের সুড়সুড়ি দিয়ে নানান রকম অনৈতিক কাজকর্ম করে এইসব করে বেড়াবেন, আর কি করবেন। যে চটিটা জ্যোতিবাবু বাথরুমে পড়ে যেতেন সেই হাওয়াই চটি পরে এসে উনি গোটা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছেন, আর গোটা পশ্চিমবাংলাটাকে একেবারে নর্দমার কিটে পরিণত করছেন। ভোটের রাজনীতি উনি করেন না, উনি নিজে মঞ্চে দাঁড়িয়ে, ওনার প্রতিনিধিরা নিজে মঞ্চে দাঁড়িয়ে শতাব্দীরা বীরভূমে কি করে বলেছিল, আমাকে যদি ভোট না দেন এখানে কোনো উন্নয়ন হবে না। গতকালও কাজল শেখ সেই কথা, একই কথা বলেছে। তারা আবার তাদেরই তো মাথা হচ্ছেন উনি। বন্দ্যোপাধ্যায় তিনি মাঝে মধ্যেই বলেন তিনি লয়ার, রাজ্য সরকারের বিরুদ্ধে এত মামলা, কোনোদিন কি তাকে হাইকোর্টে বা কোথাও একজন লয়ার হিসাবে দেখতে চাইবেন? আজকে তিনি জনসভাতে গিয়েও তিনি বলেছেন যে তিনি 2-3টি কেসে প্র্যাকটিস করেছেন। শুনুন, উনি লয়ার, আমাদের হাইকোর্টেরই মেম্বার। আমার এই এত বড় জীবনে ওনাকে দুবার আমি দেখেছিলাম, উনি এসেছিলেন, এবং তার যে কী পরিণতি হয়েছিল সেটা অনেকেরই জানা রয়েছে। উনি সেই ধরনের, জ্যোতিবাবু ছিলেন যেরকম ব্রেফলেস ব্যারিস্টার, উনি অবশ্য ব্রেফলেস নয়, ওনার দু একটা ব্রিফ ছিল, এই আর কি। মানে ওনার পার্টি সংক্রান্ত ব্রিফ, ওনারই পার্টির ব্যাপারে উনি এসেছেন, এই আর কি। সাধারণ মানুষের জন্য উনি আসেননি, উনি ওনার পার্টি নিয়েই এসেছিলেন, এইটা বলতে পারেন। আপনার বিপক্ষে কোনোদিনও ওনাকে আশা করছেন? যদি উনি গভর্নমেন্ট প্যানেলের লয়ার হন অবশ্যই নিশ্চয়ই আমার বিপক্ষে দাঁড়াবেন, এটা আশা করব। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত করব, জিরোতে নামিয়ে আনবো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি মমতা ব্যানার্জির ইচ্ছাতেই বিরোধীরা এতদিন এই রাজ্যে টিকে আছে? উনি, আমি জানি না, উনি ঈশ্বর মানেন, আল্লাহ মানেন, উনি জেন্তা বেস্তা মানেন, সবই মানেন। এখন তাদের ওপরতলার কেউ হয়ে উনি বসে আছেন কিনা জানি না, যে যার অঙ্গুলিতে সারা বিশ্বের পাতা নড়ছে, সারা বিশ্বের জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এখন উনি নিজেকে সেই আসনে বসিয়েছেন কিনা জানি না। এবং এই যে এত চোরি, আপনারা বারবার দেখেছেন যে দুটো দল রয়েছে ভারতবর্ষের বুকের, একটা দিল্লিতে যে দলটা বসে রয়েছে আর একটা যে এখানে দলটা বসে রয়েছে, দুটো দলই হচ্ছে চোরে চোরে পিস্তত মাস্তত ভাই। এই দুটোই এমনভাবে ভোট চুরিগুলো করছে যার জন্যে আজকে বিরোধীরা নতুন করে জায়গা করে নিতে পারছে না। আপনারা তো দেখলেন বিহারে কিভাবে চুরিটা হয়েছে, একটা যেখানে বলা হচ্ছে 7,42,00,000 ভোটার, সেখানে পড়লো 7,45,00,000 ভোট, আবার বলছে 67% পোল হয়েছে, তাহলে টোটাল ভোটটার কত? এখানেই তো হিসেব মিলে যায়। তা এত বড় চুরি যেখানে ঘটে, তা এদেরকে কি বলবেন? এরা বিরোধীদেরকে টিকতে দেবে? তিনি বলছেন আমাকে আঘাত করলে দেশ হিলিয়ে দেবো, এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা হতে পারে? দেশের থেকেও কি ব্যক্তি স্বার্থ বড়? আর তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন এসব? আরে ওনার কথা মানে বলা উচিত নয়। উনি সত্যিকারের কি মুখ্যমন্ত্রী না ময়দিরকু খয়রেব জফালা আমি জানি না। কারণ উনি এইভাবে ওই একটা সাংবিধানিক আসনে বসে উনি যেভাবে মানুষের ম্যান্ডেটে জিতে এসেছেন, যদিও উনি একবার হেরে গিয়ে মুখ্যমন্ত্রী পদে বসে তারপরে উনি আবার জিতেছেন ভবানীপুর থেকে, তো সেই জেতাটা কতটা সঠিক জেতা, না চুরি করে জেতা তো বলা যাচ্ছে না। ফলে তার থেকে এর বেশি কিছু আশা করা যায় না। সঠিক শিক্ষিত লোক আমরা মুখ্যমন্ত্রী দেখেছি বিধানচন্দ্র রায়কে, আমরা মুখ্যমন্ত্রী দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়কে, আমরা মুখ্যমন্ত্রী দেখেছি প্রফুল্ল সেনকে, আমরা মুখ্যমন্ত্রী শত আমাদের সঙ্গে বিরোধিতা সত্ত্বেও জ্যোতিবাবু এরকম হেন আচরণ করতেন বলে আমার মনে হয় না, বা বুদ্ধদেব বাবুর মতন ক্লিন ইমেজের আর কেউ আছেন কি না একালীন আমার তো জানা নেই। তাই এনার
এনাকে কি বলবেন, ইনি ভুলভাল বকেন যখন মাথায় ওনার চেপে যায়। কারণ উনি তো প্রথমেই বলেছেন আমার মস্তিষ্ক থেকে অর্ধেক ঘিলু বেরিয়ে গেছে, তা অর্ধেক ঘিলু বেরিয়ে যাওয়ার পর বাকি যেটা হচ্ছে শর্ট সার্কিট হলেই উনি উল্টোপাল্টা বকে দেন, এই আর কি। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন তার মানসিক ডাক্তার দেখানো উচিত, আপনিও কি সেই কথায় সিলমোহর দিচ্ছেন? যে মানুষ নিজে থেকে বলে যে আমাকে বাঁশের বাড়ি মেরে যখন রাস্তায় ফেলে দিয়েছিল, মাথাটা চৌচির হয়ে আমার মাথা থেকে ঘিলু রাস্তায় পড়ে গিয়েছিল, মানে আমি বায়োলজি স্টুডেন্ট নই, আমি ডাক্তারি পড়িনি, সেই মানুষ আবার বেঁচে ওঠেন এইভাবে এবং সুস্থ মস্তিষ্কে চলাফেরা করতে পারেন বলে তাতেই তো ডাক্তাররা একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে ফেলেন। তা ওনার ক্ষেত্রে কেন সেই জিজ্ঞাসার চিহ্নটা থাকবে না? উনি সঠিক সুস্থ মস্তিষ্কের কিনা তাতে তো প্রত্যেকেই জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। এবং ওনার যা কাজকর্ম, মানে মঞ্চে দাঁড়িয়ে বলছেন গুটিয়ে দেবো, IAS IPSদের তুইতকারী গালিগালাজ, কোনো সুস্থ স্বাভাবিক একটা মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলে বলে তো আমার জানা নেই, শিক্ষিত মানুষ হলে। তিনি বলছেন মন্দির করেছি আরও করব, এই মন্দির মসজিদ এগুলো কি সরকারের কাজ? তাহলে মানুষের সার্বিক উন্নয়নটা কী করবে? আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কম্পিটিশন করে বলবো দেখো দাদা ভাই, আমি তোমার বোন, আমিও এই কাজটা করছি। তা সেটা করতে চাইলে মন্দির মসজিদ করতে পারেন। একজন পায়খানা তৈরি করেন আর মন্দির তৈরি করেন, মসজিদ ভাঙেন। ইনিও তাই সেখানে তাই তৈরি করছে, ওই 100 দিনের কাজ। এইটা যদি কোনো দেশের উন্নতির শিখর হয় তাহলে সেটাই হবে। তাই পশ্চিমবাংলার এই অবস্থা, এত কোটি বেকার লোক ঘুরে বেড়াচ্ছে, কোন খারাপই রাহাজানি, দিন দিন তো পশ্চিমবঙ্গটা নরকে পরিণত হচ্ছে। তো সেই হবে, বিহারের থেকেও একদম করুণ পরিণতি। যেখানে যত্র তত্র দেখুন, আজকে আরজিকর ঘটলো, আজকে দুর্গাপুর ঘটলো, আজকে একই সাথে আরজিকরের আগে থেকে শুরু করে কতগুলো রেপ 9 বছর 10 বছরের বাচ্চাদের ঘটেছে, কত মানুষ এদিক ওদিক হয়ে গেছে। তার কুলকিনারা আছে। এই যে সারদা নারদা ঘটে গেল, তার কি সম্পূর্ণ পেলাম? এই যে এত বড় চাকরি চুরিটা হলো, SSC চাকরি চুরি, প্রাইমারি চাকরি চুরি, তার কি পরিণত হলো? প্রতিটা জায়গায় চুরি জোচ্চুরি, উপর সে এরা করছে সিনাজরি। দেখতে পাচ্ছেন না এখানে এটা ভোট হচ্ছে? হ্যাঁ, দিদিমণি 2 দল নাচানাচি করে যাচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে। এটা মনে হচ্ছে যেন অ্যাসেম্বলি ইলেকশন চলছে। কোনো দিন এর আগে আমার 30 বছর এখানে প্র্যাকটিস হয়ে গেল, হাইকোর্ট ক্লাবে কত টাকার মধু থাকলে মানুষ এইভাবে করে। একটা এইখানে দেখুন চলছে, এখানে ডিজিটাল, আপনারা দেখে নিন, এইখানের এইগুলো পুরো দেখে নিন। এটা একটা হাইকোর্ট ক্লাবের ভোট। এরা আবার বলবে আমরা সৎ। তিনি বলছেন যে আমি যে খেলাটা খেলবো সেই খেলা আমাকে তোমরা ছুতেও পারবে না। মমতা কি খেলা খেলবেন না এবার ভোটে, কি মনে করছেন? হ্যাঁ, উনি ভাঙা পায়ে ফুটবল খেলে সকলকে গোল করে দিয়েছিলেন, সেরামই আবার কিছু খেলা খেলবে, মানুষকে সেন্টিমেন্টের সুড়সুড়ি দিয়ে নানান রকম অনৈতিক কাজকর্ম করে এইসব করে বেড়াবেন, আর কি করবেন? তিনি বলছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজকর্ম করবেন। তিনি তারপরেও আরেকটি কথা বলছেন যে আমি ভোটের রাজনীতি করি না, আমি মানুষের রাজনীতি করি। এই পশ্চিমবঙ্গে এত দুর্নীতি, তারপরেও এই কথাটা শুনতে হবে? ভোটের রাজনীতি উনি করেন না, উনি নিজে মঞ্চে দাঁড়িয়ে, ওনার প্রতিনিধিরা নিজে মঞ্চে দাঁড়িয়ে শতাব্দীরা বীরভূমে কি করে বলেছিল, আমাকে যদি ভোট না দেন এখানে কোনো উন্নয়ন হবে না। গতকালও কাজল শেখ সেই কথা, একই কথা বলেছে। তারা আবার তাদেরই তো মাথা হচ্ছেন উনি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহুয়া মৈত্র বলেছিলেন। তা লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহুয়া মৈত্র কী বলেছিলেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহুয়া মৈত্র বলেছিলেন আমাদের কাছ থেকে লক্ষ্মী ভান্ডার নিতে লজ্জা করে না, আর অন্য জায়গায় আপনারা ভোট দেন। লক্ষ্মী ভান্ডার মহুয়া মৈত্রের বাবার মানে জমিদারি থেকে আসছে না, আমাদের টাকা থেকে সেই লক্ষ্মী ভান্ডারগুলো দেওয়া হচ্ছে, টাকার অপচয় করা হচ্ছে, মানুষকে চাকরি দেওয়া নেই, মানুষকে বিপদে ঠেলার জন্য শুধু শুধু ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুর শেষ কোথায়? এর শেষ মানুষের জাগরণ, এর বাইরে আর কিচ্ছু নেই। মানুষ যদি নিজের আত্মকেন্দ্রিকতা ভুলে গিয়ে, ওই 2 পয়সার লাভের কথা ভুলে গিয়ে যদি মনে করে যে ভবিষ্যৎ প্রজন্মকে দাঁড় করানোর দরকার, তাহলে এই লোভের বাসনা ছেড়ে দিয়ে এদেরকে একদম এখান থেকে উৎখাত, যেটা গনি খান চৌধুরী বলতেন, তুলে বঙ্গোপসাগরের জলে, এটা বঙ্গোপসাগরের থেকেও পেরিয়ে ভারত মহাসাগরের তীরে ফেলে দিয়েলে তবে যদি পশ্চিমবাংলার উন্নতি হয়, তাছাড়া তার আগে কিছু হবে না। কারণ যে চটিটা জ্যোতিবাবু বাথরুমে পড়ে যেতেন, সেই হাওয়াই চটি পরে এসে উনি গোটা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছেন আর গোটা পশ্চিমবাংলাটাকে একেবারে নর্দমার কীটে পরিণত করছেন। কোথাও একটা সুস্থ স্বাভাবিক জীবন দেখতে পেয়েছেন? আজকে ওনারা, আমি কারোর হয়ে বলছি না, আজকে দেখুন তা কেন শয়ে শয়ে বাংলাদেশিরা ওইখানে গিয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, তাহলে অনুপ্রবেশ ঘটেনি?
শুধু কি মাত্র মানে বিএসএফের দরকার? তাহলে তারা কি করে তাদের নিজেদের পরিচয়পত্রগুলো এখানে পেয়ে গেল সেটা বলুন তো। আজকে খালপাড়গুলো দেখে আসুন। আজকে যে বিধান রায় মিল্ক কলোনি গড়েছিল, মানে আমাদের ক্যালকাটা 37-এ মিল্ক ডিপো, সেটাকে তো তুলে দেওয়া হলো। সেই মিল্ক কলোনির আশেপাশে পুকুরগুলো বুঝিয়ে টিনের বেড়া রেখে সেখানে কেন অনুপ্রবেশকারীদের থাকার ব্যবস্থা করা হলো? সেই জায়গাগুলো বলুন। আমি মানলাম বিএসএফ ঢুকিয়েছে, কিন্তু তারা থাকার ব্যবস্থাটা কি করে করলো? তারা আধার কার্ড কি করে বেরোলো? আজকে দেখতে পাচ্ছেন সল্টলেকের রাস্তায় আধার কার্ড পড়ে রয়েছে। এগুলো কেন হবে? শয় ভোটার কার্ড এদিক ওদিক পড়ে থাকছে। গতবারের ভোটের পরেই দেখা গেল জাল ভোটার কার্ড, 1 বস্তা ভোটার কার্ড পড়ে রয়েছে। কেন এগুলো হবে? এটা কি একটা উন্নত বা উন্নতশীল দেশের কাজ, না একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার কাজ বলুন তো? এটা শিক্ষিত সমাজ আমরা বাস করছি? যখন দুর্গাপুরের মেয়েটার ওপর হসপিটালে এরকম আচরণ হলো, আগেই মেয়েটাকে বলে দেওয়া হলো ও চরিত্রহীন। যাদবপুরে মেয়েটা যখন ডুবে মারা গেল বলে দেওয়া হলো চরিত্রহীন। আরজি করে যেটা মারা গেল তখনই বলা হলো নিশ্চয়ই কিছু করেছিল। অথচ দেখা গেল সেই 4 জন ডাক্তারের আজ পর্যন্ত হদিশ পাওয়া গেল না। অথচ সিবিআইয়ের সঙ্গে হাত মিলিয়ে পরপর সবাই ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, অনুদান তো আছেই, লোককে কেনবার জন্য অনুদান বিভিন্নভাবে চলেছে। তাহলে একটা 11 বছর বয়সের মেয়ে তার চরিত্রের কী থাকে? একটা 9 বছরের মেয়ে তার চরিত্র সম্পর্কে কী থাকে? যখন তাকে রেপ করা হয়, রেপ করছে কে? পঞ্চায়েতের প্রধান তৃণমূলের। তারপরেও এই সমাজ কি করে বলে দিদি যে না ওই মেয়েটার চরিত্রের দোষ? সে বাচ্চাটা 9 বছরের বাচ্চার কী চরিত্র সম্পর্কে বোঝেছে? একটা 80 বছরের বৃদ্ধ মানে বয়স্ক লোক যখন তার উপরে অত্যাচার করে,